মাঠে খেলা থাকুক বা না থাকুক, সরগরম ক্রীড়াঙ্গন এই মুহূর্তে। সামনে ভলিবল নির্বাচন এবং একেবারে শেষ দিকে এসে বেশ কিছু ফেডারেশনের নির্বাচনেরও সময় ঘনিয়ে এসছে। অনেক ফেডারেশন নির্বাচন হয়েছে, অনেকগুলো হওয়া বাকি আছে। কিছু নির্বাচনের নিষ্পত্তি আদালতের কাঠগড়ায় এখনো ঝুলছে, সেই নির্বাচনগুলোর ভাগ্য। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের স্থবিরতা, নির্বাচন এবং গণতন্ত্র, এই বিষয়গুলোকে আজকে আমরা নির্বাচন করেছি আলোচনার জন্য। আমি সামিউল টিটু আছি আপনাদের সঙ্গে জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য সবচেয়ে উপযুক্ত যেই ব্যক্তিটি, আমরা তাকেই এনেছি আমাদের স্টুডিওতে, হারুনুর রশিদ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সংগঠক। আপনাকে স্বাগত আমাদের সঙ্গে। ধন্যবাদ। তিনি এখন বর্তমানে ফুটবল ফেডারেশন সদস্য হিসেবে আছেন এবং আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে আছেন। আপনারা যদি চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে টেলিফোন করে আমাদেরকে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন এই বিষয়ক যে কোনো কিছু, ক্রীড়াঙ্গনে গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে। আমরা প্রথমেই যে বিষয়টি নির্বাচন করেছি, নির্বাচন নিয়ে আমাদের ক্রীড়াঙ্গনে বেশ কিছু বিষয় কিন্তু চলমান, এবং আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের বিষয়টি আমরা যেমন আমাদের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে আলোচনা করি, ক্রীড়াঙ্গনেও কিন্তু এটি একটি বহুল আলোচিত শব্দ। কখনো এর সঠিক প্রয়োগ আমরা দেখি, কখনো আবার দেখতে পাই না। না পাওয়ার সংখ্যাটাই আমরা তুলনামূলকভাবে বেশি দেখি। আপনি একেবারে শুরু থেকে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। শেখ কামালের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরেই বাংলাদেশের ক্লাব সংস্কৃতিতে নবজাগরণের শুরু থেকে আপনি দেখেছেন। আপনার কাছে এই যে পরিবর্তনটা, একটা সময় তো নির্বাচন হতো না, অ্যাডহক বেসেই করে দেওয়া হতো, এবং নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে ক্ষমতায়নের যে দৃষ্টান্ত সেটি প্রায় ফেডারেশনগুলোই ফলো করছে। এই ব্যবস্থায় আসলে সার্বিকভাবে ক্রীড়াঙ্গনের লাভ হলো নাকি এখন আর একটু স্থবিরই হয়ে পড়েছে? ধন্যবাদ। প্রসঙ্গটা খুব উপযুক্ত ক্রীড়াঙ্গনের জন্য। আমি একটু পিছনে যেতে চাই। আমরা দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যখন যাত্রা শুরু হলো খেলাধুলার, তখন আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী ছিলেন তখন অধ্যাপক ইউসুফ আলী স্যার। উনি প্রত্যেকটা ফেডারেশনের, মানে চলমান যে ফেডারেশনগুলো পাকিস্তানের লাস্ট স্টেজ পর্যন্ত ছিল, প্রত্যেকটা ফেডারেশনে উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন ছিল অ্যাকচুয়ালি ইপিএসএফ এর আন্ডারে ছিল প্রত্যেকটা খেলাধুলা। পরে ফেডারেশন আকারে আন্তর্জাতিক সংস্থা থেকে তাদের স্বীকৃতি এনে যাত্রা শুরু হলো। কিন্তু ওদের কন্ডিশনই ছিল যে প্রত্যেকটা নির্বাচন হতে হবে, কমিটি নির্বাচিত থাকতে হবে। আমরা নতুন দেশ, সংগঠক পাওয়াটা খুব কষ্টকর, নানান কিছু। আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন সকল ফেডারেশনের প্রেসিডেন্ট, তার পরবর্তীতে অন্যরা ছিল। এইটাকে গণতন্ত্র করার জন্য বঙ্গবন্ধু তখন এই দেশের ক্ষমতায়, যেহেতু গণতন্ত্রের জন্য তোফাইট গণতন্ত্র থাকতে হবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো গণতন্ত্র চায়, সেই হিসাবে প্রত্যেকটা ফেডারেশন বললো যার যার কনস্টিটিউশন তৈরি করো। আন্তর্জাতিক প্রত্যেক খেলা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রণীত তাদের গাইডলাইন অনুযায়ী প্রত্যেকে করলো। করে 74 থেকে আমাদের আরম্ভ হলো গণতন্ত্রের যাত্রা খেলা ক্রীড়াঙ্গনে। তখনই ফুটবল সহ 7টা ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, বাকিগুলো অন দ্য প্রসেস ছিল। এভাবে 1-1.5 বছর পর বঙ্গবন্ধু সপরিবার তাকে হত্যা করার পরে সে প্রক্রিয়াটুকু বন্ধ হয়ে গেল। ওইখানে গণতন্ত্র, ক্রীড়াঙ্গনের গণতন্ত্র ওখানে বলা চলে জবনিক। সেটা কতদিন বন্ধ ছিল? বহু দিন বন্ধ ছিল। তারপরে শুরু হলো, সামরিক সরকার ক্ষমতা আসলো, তারা এসে এখন অ্যাডহক বেসিস তাদের পছন্দ, মিস্টার এক্স এই ফেডারেশনের সেক্রেটারি অর প্রেসিডেন্ট, মিস্টার ওয়াই ওখানে। কালকে আবার তাকে পছন্দ হলো না, বিনা নোটিসে সে জানেও না, তো আইসা দেখলো দেন সে নিয়ে আরেকজন। এরকম একটা প্রক্রিয়া চললো। তাতে যে হয়তো তখনকার পরিবেশ অনুযায়ী, তখনকার ওই সরকারের ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করার খুব একটা সুযোগ ছিল না, পরিবেশ ছিল না। কিন্তু ধাপে ধাপে যখন কিছু পুরানো হলো, আমরা যারা পুরানো সংগঠক আমরা একত্রিত হয়ে দেখলাম যে ক্রীড়াঙ্গনের প্রয়োজনে আমাদেরকে তারা খাটাচ্ছে। আমার বিভিন্ন রকম আমার অত্যাচার অনেক কিছু হয়েছে বা আমার ক্লাবের উপর, তারপরেও আমার প্রয়োজন ছিল যে আমরা যেখানে আন্তরিকভাবে কাজ করি এই ধরনের, সেটা করেছে। করার পরে আমরা দেখলাম যে এইভাবে চলতে পারে না। সমাজের একজন ক্রীড়াবিদ, তার সমাজে একটা যথেষ্ট সুনাম আছে, একজন বড় ব্যবসায়ী, সমাজের সুনাম আছে, সে খেলাধুলাকে ভালোবাসে। কিন্তু দেখা গেল যারা ক্ষমতায় ছিলেন, যারা প্রশাসক ছিলেন, তাদের হয়তো কোনো কারণে আমাকে ভালো পছন্দ হচ্ছে না, তার সাথে সাথে তাকে বাদ দিয়ে দিল, আরেকজনকে দিয়ে দিল। আমরা দেখলাম এটা একটা অপমানের ব্যাপার। আমরা অনেক ফাইট করলাম যে আমরা যেহেতু অনারি সার্ভিস দিচ্ছি, আমাকে আনার সময় আপনাকে যেরকম একটা চিঠি দিতে হবে, আমাকে বাদ দেওয়ার সময় আপনাকে একটা চিঠি দিতে হবে যে তোমার এত সার্ভিস, তুমি খেলাধুলা যে করেছো, ঠিক আছে, আমরা এখন থেকে আবার অন্যকে ভাবলাম, তোমার সার্ভিসের জন্য ধন্যবাদ। অন্তত একটা পত্র দিলে আমি বুঝবো যে আমার, আর আমি যদি কেউ অন্যায় করি তার জন্য তুমি আইনে আছে, দেশের আইনে আছে, বিচার করবে। কিন্তু দেখা গেল প্রত্যেকটি ফেডারেশনেই যখন তখন খেয়াল খুশি মতো, তখনকার দিদেন এনএসসি ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড ছিল তখন,
নিয়ন্ত্রণ করত, মন্ত্রণালয় এইভাবে করত। এটা আমাদেরকে খুব বেশি পীড়া দিল। আমরা আস্তে আস্তে সংগঠিত হওয়ার চেষ্টা করলাম এবং এটা মাঝে মাঝে বিভিন্ন আন্দোলন, মাঝে মাঝে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপিত হতে কয়েক বছর চলে গেল। এই নির্বাচনী ব্যবস্থা আসার ফলে আসলে কি ধরনের পরিবর্তন হয়েছে বা কি ধরনের আসলে অবস্থায় এই মুহূর্তে ক্রীড়াঙ্গন আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। একটা ফোন কল নিয়ে নিই আগে। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক কে আছেন? আমি আব্দুল হান্নান মিরন, এক্স ফিফা রেফারি। আমি প্রথমে হারুন ভাইকে অভিনন্দন জানাচ্ছি। অনেকদিন পর দেখলাম ওনাকে সরাসরি টিভির পর্দায়। আর হারুন ভাই, আমি মিরন বলছিলাম, রেফারি। আপনি ভালো আছেন তো? ভালো আছি, ভালো আছি। আপনাকে অনেক অভিনন্দন। মেসেজ পাঠাইছিলাম আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হওয়াতেই। আমি আশা করবো অনেকদিন আপনার সাথে একসাথে আমরা কাজ করছি। আশা করবো রেফারি ডেভেলপমেন্টের জন্য আপনি একটু চিন্তা করুন। বাংলাদেশের রেফারি ডেভেলপমেন্ট ক্রমান্বয়ে অনেক পিছিয়ে চলে যাচ্ছে। এই ব্যাপারে আপনি একটু সজাগ দৃষ্টি আশা করবো। আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মতামত জানাচ্ছিলেন, আপনি ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন একটি দলের এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এই মুহূর্তে। এবং আপনি বলছিলেন যে নির্বাচনী ব্যবস্থাটার প্রচলনটা আসলে এরপরে বর্তিত সময়ের দাবি ছিল, একটা সময়ের দাবি ছিল। এমনি একটা পর্যায়ে আমি, জাফর ইমাম, মরহুম জাফর ইমাম, এক পর্যায়ে আমাদের সাদিক হোসেন খোকা, এই ধরনের আমরা যারা সংগঠক ছিলাম তখন সকল মিলে আন্দোলন করে বলছি না ক্ষমতায় কে আসবে এটা দরকার নেই, আমরা নির্বাচন চাই। এখন নির্বাচনে তখন কিছু প্রতিবন্ধ, তখন ফুটবল দেশে খুব জমজমাট ছিল, ক্রিকেট টিকেট তত পপুলার তখন ছিল না। তখন একটা আইন ছিল যে ফুটবলের ঢাকার ক্লাবগুলো 2টো করে ভোট তাদের ক্ষমতা, আর মফস্বল 1টা করে ভোট। এটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল যে ঢাকার 40টা ক্লাবে 80 ভোট, আর মফস্বলের হয় 60 ভোট, ডিস্ট্রিক্টে 1টা ভোট, আর 60টা, তখন 6টা ডিভিশন ছিল, 72 উপরে ওরা যেতে পারে না। এইটা ওদেরকে পীড়া দিত। আমি এবং জাফর ইমাম সাহেব অনেক দিন দেন দরবার করে টোরে যে দেখলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়া আসতে গেলে আমাদেরকে ঢাকার ভোট কমাতে হবে, ওদের ভোট 1টা করে থাকবে। সেই হিসাবে আমি ঢাকার ক্লাবগুলোকে নিয়ে কয়েক দফা মিটিং করে একটা ক্লাব অ্যাসোসিয়েশন বানালাম, যে দাবি দেওয়ার জন্য অ্যাসোসিয়েশন, এবং বললাম আমরা গণতন্ত্র আসবো, তোমাদের 1 ভোটে হওয়া উচিত, তবে তোমাদের বেশি দাপট থাকবে এই কারণে যেহেতু আমরা ঢাকা ভিত্তিক। এবং মফস্বলে রাজি হলো, মফস্বলের জন্য একটা ফোরাম তৈরি হলো, তখন ঢাকার ক্লাবগুলোর জন্য একটা ক্লাব সমিতি হলো, ঢাকা প্রত্যেকটা ফেডারেশনের জন্য একটা ফেডারেশন ফোরাম তৈরি হলো, এই ধরনের। তো করে টোরে আমাদের আরম্ভ হলো। তখন এমনি একটি পর্যায়ে 96 আওয়ামী লীগ ক্ষমতা আসলো। ক্ষমতা এসেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অর্ডার দিল যে না, এখানে গণতন্ত্র ক্রীড়াঙ্গন হতে হবে। আমাদের তখন আজকের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, তখন আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন, ওনার নেতৃত্বে তখন প্রত্যেকটি ফেডারেশনে যে গণতন্ত্রের জন্য প্রত্যেকের কনস্টিটিউশন আপ টু ডেট করে ইলেকশনের বন্দোবস্ত করলেন, এবং অনেকগুলো ফেডারেশনে আবার শুরু হলো গণতন্ত্র প্রক্রিয়া। ডেফিনেটলি অনেক ফেডারেশন শুরু হয়েছিল, আপনি বললেন ক্লাব অ্যাসোসিয়েশন করেছেন, জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ফোরাম গঠিত হয়েছে, এবং তাদেরকেও একটা ব্যালেন্স আনা হলো ভোটের ক্ষেত্রে। ক্লাবগুলো কিছুটা কমেছে, ফোরামের বাড়ানো হয়েছে। কিন্তু এখন একটা বিষয় আমরা দেখতে পারি যে প্রত্যেকটা ফেডারেশন ইলেকশন এলেই ফোরাম সংগঠন এমন সংঘবদ্ধভাবেই আবির্ভূত হয় এবং সেটা এভাবেই নিয়ন্ত্রণ করে অনেক কিছু ভোটের। আসলে সেখানে ক্যারিশম্যাটিক একটা নিয়ন্ত্রণ আসে বা আছে, অভিযোগ আছে যে অনেকে বলে থাকেন এটা বিস্ফোরার মতো একটা অবস্থা। এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখেন? আসলে না, প্রথম কথা হলো জানেন নির্বাচন প্রক্রিয়া তারাও যেরকম প্রত্যেক দেশের যত সংগঠক আছে প্রত্যেকে খুশি যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমি একবার যাব, আরেকজন যাবে। আমি প্রথমে বলবো যে আমরা যারা ক্রীড়াঙ্গনে জড়িত আছি, এই নির্বাচন প্রক্রিয়াটাকে কোনোভাবেই এটা জাতীয় নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বা এই ধরনের ফাটাফাটি এরকম কোনো, আমরা আমাদের এখানে মন মানুষের থাকবে, আমরা মাঠে খেলি, মাঠে ফাইট করি, প্রয়োজনে মাইপিটও করি, মাঠের বাইরে আসলে আমরা এগেইন ফ্রেন্ড ব্রাদারলি রিলেশন আমাদের থাকে, এইটাই হওয়া উচিত আমাদের এখানে। কিন্তু দুর্ভাগ্য সৌভাগ্য যে মানুষের একটা মানসিকতার উপর ডিপেন্ড করে। আমরা যখন এই প্রক্রিয়াটা করলাম যে মফস্বলের এই ভোট থাকবে, ঢাকারে থাকবে, তখন একটা কথা ছিল যে মফস্বলের কোনো ক্যান্ডিডেট যারা ফেডারেশনে আসবে তারা যদি মফস্বলে থাকে তাহলে তারা সাধারণত বড় পোস্টে থাকবে না। যেখানে 5টা ভাইস প্রেসিডেন্ট আছে সেখানে একটা ভাইস প্রেসিডেন্ট থাকবে, এরকম একটা প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া চলছিল। কিন্তু আমার মফস্বলের অনেক অর্গানাইজার আছেন ডিস্ট্রিক্টে, যারা এখন আস্তে আস্তে ওনারা ঢাকায় এসে বাসা নিয়েছেন, ঢাকায় অবস্থান করেন, ঢাকায় ফ্যামিলি আছে, তারা আস্তে আস্তে বিভিন্ন ফেডারেশনে ঢুকে তারা অবদানের মাধ্যমেই, তাদের বিভিন্ন অবদানের মাধ্যমেই তারা এখন বিভিন্ন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, ট্রেজারার আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, এটা আছেন। এতে যে আমরা যারা ঢাকাতে থাকি সবসময়
ওদের কাছে আমরা কোনো সময় হেরে গেলে বলি যে ওই ওরা এসে আমাদের জায়গাগুলা দখল করলো বা ফোরাম দখল করলো, বাইরে থেকে এটা আমরা বলি। আসলে ওরা ফোরামের মেম্বার আছে, বাট থাকে কিন্তু এখন ঢাকায়। এই ধরনের কিছু আছে। আর আরেকটা আছে যে ডেফিনেটলি সব জায়গাতেও কিছু মাইনাস প্লাসের একটা ব্যাপার থাকে। এখন আমি বলবো যে আমার ডিস্ট্রিক্টের যিনি একজন অর্গানাইজার, উনিও নিবেদিত প্রাণ খেলাধুলার জন্য করছেন। উনি যদি সেন্ট্রালি একটা ফেডারেশনের কর্মকর্তা হয়ে যদি উনি আন্তরিকভাবে খেলাকে প্রসার করার জন্য, বিস্তার করার জন্য, উন্নয়নের জন্য কাজ করেন, আমি দোষের কিছু দেখি না। কিন্তু শুধু নির্বাচনমুখী হয়ে যাচ্ছে। গত কয়েক বছরে আমরা দেখেছি যে একই ব্যক্তি একাধিক ফেডারেশনের নির্বাচনে তার সংশ্লিষ্টতা থাকছে, বা একাধিক কমিটিতেও আছেন। আসলে সুনির্দিষ্ট যে স্ব খেলার সঙ্গে সম্পৃক্ত সংগঠকদের যে আসার একটা নিয়ম আমরা বা রীতি একটা সময় দেখতাম, সেই বিষয়টা থেকে শুধুমাত্র চেয়ারের প্রতি আমি আরো ডাইরেক্ট বলি এটা, যেটা এই বদনামটা ফোরামের হচ্ছে। ফোরাম এক এক সময় অর্থের বিনিময়ে এক এক ফেডারেশনকে সাপোর্ট দিচ্ছে, বানাচ্ছে, এই ধরনের। কিন্তু আগে এখন বোধহয় সেই ফোরামের সে অবস্থান নেই। এখন ফোরামের প্রেসিডেন্ট হলো আমাদের মাননীয় চিটাঙ্গের মেয়র আজম নাসির সাহেব, এবং মিকু সাহেব হলেন সেক্রেটারি। আমি ঘনিষ্ঠভাবে ওনাদের সাথে থেকে দেখেছি যে আগে যে বদনামটুকু ছিল, এখন বদনাম না, এখন আমরা বলে ফেলি, অনেক সময় বলে ফেলি। হ্যাঁ, একটা জিনিস যেটা হচ্ছে যে আমি মিকু সাহেবকে দেখেছি, আমি ওনার সাথে অলিম্পিকে বহুদিন একেবারে কাছাকাছি ছিলাম, আমাদের সম্পর্ক খুব ভালো। আমি যা দেখেছি যে যখন কোনো ফেডারেশন নির্বাচন আসে, তখন ফেডারেশন ওনারাই ওনাদের কাছে আসে, যেহেতু অনেকগুলো ভোট ওনাদের। এখানে মিকু সাহেব যেটা করে, আমি দেখেছি যে কে উপযুক্ত হবে, কাকে হয়তো উনি কোথাও সেট করতে পারেনি, সেই উপযুক্ত যারা ঢাকার লোকজন বা রাজধানীতে থাকেন, তাদেরকে বলে যে আমার এই 3 জন লোককে আপনাদের প্রোভাইড করতে হবে, যেহেতু এরা কোনো সময় চান্স পায়নি, তাদেরকে একটা সুযোগ দেন। এইভাবেই আর কি অ্যাকচুয়ালি উনি একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেয়। ওই আন্ডারস্ট্যান্ডিং করতে যে আমি ঢাকার যিনি, আমি নিজের দোষটা তখন বলি না। আসলে আমার অনেক ফেডারেশন তখন বলে যে ইলেকশনের প্রয়োজন নাই, যেহেতু আপনার ভোট বেশি, আপনি একটু আন্ডারস্ট্যান্ডিং করে টোরে দিয়ে দেন, 2-4 বলে দেন। ওরা তখন দেখে যে আমাদের যেহেতু একটা নেতৃত্ব আছে, আমাদেরকে যেহেতু আমার লোকগুলো আমার কমান্ড শুনে, তাইলে ঠিক আছে, আমার লোকগুলোকে আমি বুঝিয়ে নেই এবং এদেরকেও আমি একটা পজিশন তৈরি করে দিই। এই কোনো সময় এটা যদি ব্যাঘাত করে, তাহলে নির্বাচন হয়। আবার দেখা যায় কোনো ফেডারেশন নির্বাচনে 4টা পজিশনে নির্বাচন হচ্ছে, 10টার হচ্ছে না। সে 10টার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, 4টা ভাইটাল পোস্ট বা হচ্ছে না, এটা হতে পারে। বাট আমি যেটা বলবো যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা প্রত্যেকে একই অঙ্গনের লোক। আমার যে মেধা প্রজ্ঞা আছে, সেটা বিকাশের জন্য আমাকে সুযোগ দেওয়া উচিত। সেটা আমি চেয়ারটা দখল করে বসে থাকবো আজীবন, এটা হওয়া উচিত না। যেমন আমি আমার নিজের কথা বলি, আমি ফুটবল জেনারেল সেক্রেটারি ছিল বহুবার, বাট আমি এখন ফুটবল মেম্বার। আমি মনে করি যিনি জেনারেল সেক্রেটারি, যিনি প্রেসিডেন্ট, যিনি আমার মেম্বার হতে পারে, মানে সার্ভিস দেওয়া দরকার। এখন অন্যকে আমি সুযোগ দেওয়া দরকার। এটা আমার মনে হয় যেন আমাদের প্রত্যেকের করা উচিত। অন্তত ক্রীড়াঙ্গনে আমাদের এরকম মন মানুষরা থাকলে ভালো। কেউ কুক্ষিগত করার চেষ্টা করাটা সঠিক না, কেউ প্রভাবান্বিত করা যে আমার অনেক ভোট আমার হাতে আছে, আমি প্রভাবান্বিত করলাম, অমুক অমুকে বানালাম, এই মানসিকতা থাকাটা সঠিক নয়, ডেফিনেটলি নয়। এবং সেক্ষেত্রে সেই গণতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে এবং নতুন বা নবনেতৃত্ব তৈরির ক্ষেত্রেও প্রত্যেকটা ফেডারেশনের কনস্টিটিউশন আসলে কতটুকু মানা হয়, সেটি মানা হলে আসলে আদালত পর্যন্ত যায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে দর্শক, জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে বিরতি নিতে হচ্ছে একটা, আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আবার আপনাদের স্বাগত জানাচ্ছি জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি ক্রীড়াঙ্গনের নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে। আমি সামিউল টিটু আছি, আমাদের সঙ্গে আছেন অতিথি হারুনুর রশিদ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সংগঠক। আমরা কথা বলছিলাম আসলে এর আগে যে জেলা এবং বিভাগীয় পর্যায়ে এবং ক্লাবগুলো থেকে সংগঠকদের যে আসার রীতি, সেই রীতিগুলো নিয়ে এবং নির্বাচন ব্যবস্থা চালু কোন সময়ের প্রেক্ষিতে কিভাবে হয়েছিল এবং সেই দাবির প্রেক্ষাপটটা কি ছিল বললেন হারুনুর রশিদ। তবে একটা বিষয় অস্বীকার করার নয় যে প্রত্যেকটা ফেডারেশনের নিজস্ব কনস্টিটিউশন আছে, গঠনতন্ত্র আছে। সেই গঠনতন্ত্রটা যদি ঠিকভাবে অনুসরণ করা হতো বা সেটা এত বেশি মাত্রায় কাটাছেঁড়া করা হয়, প্রতি টেনিউরে দেখা যায় যে নিজেদের সুবিধার জন্য গঠনতন্ত্রের পরিবর্তন, এই ধরনের কিছু হয়েছে। ভলিবলের আমরা দেখতে পাচ্ছি যে আদালতে আছে তাদের সেই কনস্টিটিউশন ঝামেলার কারণে। এবং ক্রিকেট বোর্ডের তো নির্বাচনী ব্যবস্থায় সেই রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে যে একটি মামলা এখনো চলমান আছে সেটি, এবং ক্লাবগুলোর 2টি করে কাউন্সিলরশিপ নিয়ে, এই নিয়ে বহুত বিরোধ আছে। তো এই কনস্টিটিউশনগুলো ঠিক রাখার জন্য আসলে স্ব ফেডারেশনের দায় কতটুকু, বা সেক্ষেত্রেই বা মন্ত্রণালয় বা কতটুকু সেক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারে, বা অভিভাবক হিসেবে কারা দায়িত্ব পালন করতে পারে? না, অভিভাবক হিসেবে ডেফিনেটলি মন্ত্রণালয়, এটা কোনো সন্দেহ নেই যে এই দেশের খেলাধুলা ডেফিনেটলি তার আন্ডারে, স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে। বাট আমাদের খেলাধুলাগুলো চলে হলো স্ব খেলার আন্তর্জাতিক সংস্থা কর্তৃক মানে অনুমোদনকৃত লজ দিয়ে চলে। এর মধ্যে ফুটবল ফেডারেশন যেমন তার ডাইরেক্ট
প্রেসিডেন্ট ইলেকশন হতে হবে আপ টু মেম্বার। এখন ক্রিকেটেরও সেই একই জিনিস হয়েছে, বা অন্য ফেডারেশনগুলো আস্তে আস্তে হচ্ছে। এখন অনেক ফেডারেশন আছে যেটা গভর্নমেন্ট কর্তৃক নমিনেটেড, আর ওই প্রেসিডেন্ট বাদ দিয়ে বাকিটা ইলেক্টেড করা হয়। তো হওয়া উচিত প্রত্যেকেরই তার যার যার সংস্থা কর্তৃক, আন্তর্জাতিক সংস্থা কর্তৃক যাদের হওয়া উচিত। যেটা বললেন যে অনেকে কনস্টিটিউশন মানে না, যার যার সুবিধা অনুযায়ী কনস্টিটিউশনের ধারাগুলো চেঞ্জ করে। আসলে আমি অন্য ফেডারেশনটা জানি না, এটা ইটস নট পসিবল। যে কারণে কনস্টিটিউশন পাস করে তো আমার কাউন্সিলর, তারপরে অনুমোদন দেওয়া হলে আমার ইন্টারন্যাশনাল বডি, সেটা করে না। হয়তো কনস্টিটিউশন ধারাকে উজ্জ্বল রেখে আমরা নিজেরা প্রয়োগ করলাম না, কনস্টিটিউশন ওই জায়গায় রয়ে গেছে, প্রয়োগ করলাম না, বা ভুল ব্যাখ্যা দিলাম, ব্যাখ্যা দিলাম, এইভাবে হয়তো কারো যদি যখন বিক্ষুব্ধ হয় তখন সে মামলায় যায়। যেটা এখন ভলিবল ইলেকশন হওয়ার পরেও একটা মামলায় গেছে, বা এর আগেও মামলা হয়েছিল 2-4টা ফেডারেশনে। আবার হয়তো কেউ ইনজেকশন দিয়েছিল, ব্যাগেট হয়ে গেছে, দিস এন্ড দ্যাট, এরকম হয়ে গেছে। খেলাধুলাতে অ্যাকচুয়ালি কোর্ট কাছারিটা খুব বেশি এনকারেজ করাটা করে না, করতে চাই না, যে স্পিডটা নষ্ট হয়ে যায়, করতে চাই না। কিন্তু অনেকে বাধ্য হয়ে করে যে আমরা যারা কর্মকর্তা থাকি এমন এমন কাজ করে ফেলি যেটাতে অন্যদেরকে খুব বিক্ষুব্ধ করে, যে বাধ্য হয়তো আইনের আশ্রয় নিয়ে নেয়। এরকম অনেক ফেডারেশন আছে আমার জানা মতো, যে কোর্ট টোট করেছে অনেক কিছু, কিন্তু আবার গোপনে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে গেছে কোনো মহল থেকে, যে ভাই এটা উড্র কর, খেলাধুলা বন্ধ হয়েছে। ওই খেলার স্বার্থে আমরা রাগের ঠেলে অনেক সময় করি, আবার খেলার স্বার্থে আমরা একটু পরে আবার ভুলে যাই। এটা হওয়া উচিত। তবে কোনোভাবে কোর্টে যাওয়া যেমনি উচিত না, তেমনিভাবে অপর পৃষ্ঠা বলবো যে যারা আমরা ক্ষমতায় রয়েছি, যারা বিভিন্ন ফেডারেশনের দায়িত্বে আছি, তারা এমন কোনো অন্যায় কাজ করা উচিত না যা আরেকজনকে বিক্ষুব্ধ করতে পারে, যা সৌন্দর্যটা, খেলার এই নির্বাচনের সৌন্দর্যটা নষ্ট করে, নির্বাচনের একজন গণতন্ত্রের অধিকারকে নষ্ট করে। এটা আসলে কাউরে কাম্য নয়, করা উচিত নয়। এবং সেটি করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাল্টিন্যাশনাল কোম্পানির বড় পদে কর্মরত আছেন, এমন অনেকে জেনারেল সেক্রেটারি হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে সরকারি আমলাদের মধ্যে অনেককে আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে ডিরেক্ট বসিয়ে দেওয়া হচ্ছে চেয়ারে। আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এই জিনিসগুলোর ক্ষেত্রে যোগ্য সংগঠকদের, অর্থাৎ যারা এই সেই খেলাটিকেই নিয়ন্ত্রণ করেন, এমন কারো পদ কেন? আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলবো, এখানে দুটো সাইড আছে। আমরা বহুদিন বলেছি কথা যে কোত্থেকে কে এসে টাকা পয়সা দিল আর চেয়ারে বসে গেল, সরকারের একজন কর্মকর্তা আমলা এসে চেয়ারে বসে দিল, হলো এটার ডিসি, প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিএসএ প্রেসিডেন্ট, এগুলো সব আমরা বলি। আবার প্র্যাকটিক্যালি এখানে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখছি, একটা ডিসি যদি জেলায়, উনি জেলার মালিক, যতক্ষণ পর্যন্ত ডিসি অর্ডার দেয় তখন এ কিছু ডোনেশন করবে, ও করবে, ও করবে। আমি যদি ওখানে প্রেসিডেন্ট হই, আমার একবারে বন্ধু বান্ধব ছাড়া কেউ আমাকে টাকা দিবে না। তো ওখানে বাধ্য হয়ে আমার গরিব দেশ খেলাধুলা চালানোর জন্য বাধ্য হয়ে আমাকে ডিসি সাহেবকে বানাতে হয়। উনি না হতে চাইলে আমাকে বানাতে হবে। একইভাবে অনেক ফেডারেশনে এখন আমাদের জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের, ব্যাংকের পরিচালক অনেকে আছে। এই কারণে আছে যে ওইখানেও টাকার অভাব আছে, অর্থের অভাবে ওই খেলার চলছে না। সুতরাং আমরাই যে তাদেরকে আনি। এখন কথা হলো, এমন লোককেই ওখানে আনা উচিত যে লোকটা খেলার প্রতি দরদ আছে। খেলার যদি দরদ থাকে, আন্তরিকতা থাকে, এই দেশের খেলা থেকে উপরের দিকে নিয়ে যাবে। তাহলে উনি কোন পজিশন থেকে আসছেন এটা কিন্তু বড় ফ্যাক্টর নয়। উনি খেলাকে ভালোবাসেন, উনি একটা ডোনেশন নিয়ে আসবেন, উনি ডোনেশন এনে ওনার নামের প্রচার করতে হবে, এটা অনেকেই চান না। যে আমার খেলাটা চললো, এই খেলাটা বন্ধ হবে না, এই খেলাটা চলতে থাকবে, চলবে। এটা যদি আর ডেফিনেটলি আমরা ওয়েলকাম করা উচিত বলে আমি মনে করি। কিন্তু যদি এমনি যদি হয় যে আমি ক্ষমতার বলে এই চেয়ারে আসলাম, সরকারের বড় দায়িত্বে আছি, কোনো কাজ করলাম না ফেডারেশনের, আসলাম, এনজয় করলাম, মানে মাঝে মাঝে ঘুরলাম টুরলাম, ফেডারেশনের খেলা বিদেশে হলো, বিদেশে গেলাম, ঘুরে আসলাম, আমি কিছু করলাম না, আমার মনে হয় এরকম মন মানসিকতা কাউকে মন্ত্রণালয় চেয়ারের দায়িত্ব দেওয়া উচিত নয়। এবং কেউ যদি থাকলেও ওনাদের নিজেরাই সরিয়ে দেওয়া উচিত, যে এরকম কেউ যদি থাকে। আর আমি অনুরোধ করবো যে খেলাধুলাকে আমরা এত ভালোবাসি, এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া প্রেমী, ক্রীড়া বান্ধব সরকার, ওনার আমলে এই দেশের খেলা প্রসারিত হবে না, বিস্তার করবে না, খেলা হবে না, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। শত্রু মিত্র আমরা যেখানে আছি, এই ব্যাপারে কেউ ওনার বিরুদ্ধে বলবে না যে মাননীয় প্রধানমন্ত্রী বা ওনার পরিবার খেলাধুলাকে কত ভালোবাসে। নিশ্চিতভাবে তিনি অনেক এনকারেজ করছেন, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি তার বিভিন্ন ক্ষেত্রে তার প্রায় খেলোয়াড়দেরকে পুরস্কার, তাদেরকে জাতীয়ভাবে যে আন্তর্জাতিকভাবে কেউ নিয়ে আসতে, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, নানান কিছু। তবে একটা বিষয়, আজকে আপনারা যেমন আছেন ক্ষমতাসীন হিসেবে, এবং সেখানে আপনি বিভিন্ন ফেডারেশনের সঙ্গে আছেন, যখন ক্ষমতায় ছিলেন না তখনও আমি দেখেছি ক্রীড়াঙ্গনের জন্য কাজ করেছেন আপনারা নানান অবস্থানে থেকেও। সেখান থেকে আপনার কি মনে হয় না যে গঠনতন্ত্রগুলো বলে যে সবারই গণতান্ত্রিকভাবে নির্বাচন করার অধিকারটুকু আছে ফেডারেশনগুলোতে? তো আমরা
বিরোধী পক্ষের লোকজন যারা আছে বা একটা সময় দেখা যায় ক্রীড়াঙ্গনে যারা এক্সপার্ট ক্ষেত্রে অবদান রাখতে পারেন তেমন লোকগুলোর কেন পদগুলো অবরুদ্ধ হয়ে যায়? একটা নির্বাচন হলো, পালাবদলের সাথে সাথে সেই কমিটি বন্ধ করে দেয়, অ্যাডহক বেসিসে দিয়ে দেওয়া হচ্ছে। এই রীতিটা বন্ধ হলে কি খেলাধুলা ডেভেলপমেন্ট হবে মনে করেন, বা এটা বন্ধ হওয়া উচিত কিনা? অবশ্যই বন্ধ হওয়া উচিত মনে করি। আমি মনে করি এখানে একটা ভূমিকা রাখতে পারে ক্রীড়া মন্ত্রণালয়। ওকে। এবং প্রয়োজনে ক্রীড়া মন্ত্রণালয় আমার সাহায্য নিলে আমিও করতে পারি, আমরা সিনিয়র হিসেবে। এই কারণে বলি, খেলাধুলা আমি বলছি এখানে প্রীতির সম্পর্ক, খেলাধুলার একটা বন্ধুত্বের সম্পর্ক। আমাদের মাঠে কম্পিটিশন থাকবে, বাইরে নয় সেইটা। এখন আমি কোনো ফেডারেশনে দেখা গেল নির্বাচন আসছে, এখন একটা গ্রুপিং হচ্ছে, বা মর্যাদাপূর্ণ একজন ব্যক্তিকে তার অন্যরা বিভিন্নভাবে প্রলোভিত করে একে চেয়ার থেকে সরিয়ে আরেকজনকে বসাচ্ছে। এইখানে আমার মনে হয় ভূমিকাটা নেওয়া উচিত মন্ত্রণালয়ের। প্রয়োজনে সকল পক্ষকে ডাকা উচিত, ডেকে বোঝা উচিত যে না, এই খেলার জন্য এই লোকটা উপযুক্ত, তুমি তাকে সাপোর্টটা দাও। প্রয়োজনে তুমি যদি প্রমাণ করতে পারো তুমি তার চেয়ে বলো, আগামীতে তোমার জন্য চান্স থাকবে। আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে এইটা করা উচিত, খেলার বৃহত্তর স্বার্থে। তারপরে কম্পিটিশন হবে, ইলেকশন হবে, কে ভোট বেশি পাইলো কম পাইলো, কিন্তু সঠিক লোককে সঠিক জায়গাতে বসার জন্য মন্ত্রণালয়ের একটা উদ্যোগ থাকা উচিত বলে আমি মনে করি, এই দেশের খেলাধুলা উন্নয়ন করতে হলে। এবং আর আমরা যারা সিনিয়র, আমাদের কিছু দায়িত্ব রয়ে গেছে বলে আমি মনে করি। আমরা বা অলিম্পিক অ্যাসোসিয়েশন বা বর্তমান এনএসসি এবং বর্তমান এই সরকারের সাথে যারা সম্পৃক্ত বড় বড় জায়গা আছে, যে ক্রীড়াপ্রেমী এরকম যদি কেউ থেকে থাকে, ওনাদের একটা অ্যাডভান্টেজ আছে, যারা সরকারের বড় বড় দায়িত্ব থাকাতে ওনারাও পারে দেন বা আমরাও পারি যে এই খেলাধুলার উন্নয়নের জন্য, খেলাধুলার বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিংগুলি ক্লিয়ার করে সঠিক লোককে সঠিক জায়গায় আনার জন্য আমরাও কিছু অবদান রাখতে পারি বলে মনে করি। তবে এই অবদানের সকল চাবিকাঠি মন্ত্রণালয়ের উপরেই রয়েছে বলে ডেফিনেটলি। এবং মন্ত্রণালয় এনএসসির দায়িত্বেও আছেন বাদল রায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। তিনি অসুস্থ আছেন বর্তমানে এবং তিনি চিকিৎসাধীন আছেন। আপনারাও একই সঙ্গে ক্রীড়া রাজনীতিটাও নিয়ন্ত্রণ করেন, সেখানে আমরা দেখে থাকি। এবং তিনার শারীরিক অবস্থার কি এখন অবস্থা আছে এবং প্রধানমন্ত্রী কিভাবে তদারকি করেছেন বিষয়টি আমাদেরকে? আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে বাদল রায়ের প্রসঙ্গটা এখানে আনার জন্য। বাদল রায় এদেশের একজন নান্দনিক ফুটবলার ছিলেন। বাদল রায় ফুটবল খেলতে খেলতে অর্গানাইজার হয়েছেন। এখন উনি বিগত বহুদিন থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এখন ভাইস প্রেসিডেন্ট দুবারের জন্য। বাদল রায় এনএসসি মানে জাতীয় ক্রীড়া পরিষদের উনি ট্রেজারার এবং বিভিন্নভাবে জড়িত আছেন। আমরা দুর্ভাগ্যজনকভাবে আজ থেকে প্রায় 1 মাস আগে বাদল দা হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেলেন। একদিন রাতে উনি খেলাধুলা দেখলেন, রাত 1টার সময় খেলাধুলা পরে দেখলেন যে উনি একটু নামবেন, মানে ওয়াশরুমে যাবেন এমন অবস্থায় আসলে নামতে পারছেন না। অ্যাকচুয়ালি তো ওনার তখন ব্রেইন অ্যাটাক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে এবং ওনার এক সাইড প্যারালাইজড হয়ে গেছে। তারপর যখন ডাক্তার পড়লো, দৌড়াদৌড়ি করে ওনার ওয়াইফ ওনাকে নিয়ে গেল নিউরো, একটা আমাদের নতুন হাসপাতাল আছে আগারগাঁওতে, ওখানে। তো ওখানে তখন ডাক্তার ছিল না, রাত 2টা-2:30 বাজে। তখন ওরা খুব একটা 2-3টা ট্যাবলেট দিয়ে বললো বাসে যাও, চলে আসলো উনি স্কোয়ারে। আমরা পরের দিন পরে টের পেলাম, গেলাম। আমরা যেটা দেখলাম ওইখানেও ডাক্তার খুব একটা নেই, ওনার একটা সাইড একেবারে নেই, আরেকটা সাইডের অকেজ হয়ে আছে, কথাও স্পষ্ট। সারা বাংলাদেশের লোকজন ঝাঁপিয়ে পড়লো যে কি করা যায়। আমরা ওনার একটা এমআরআই হওয়ার পর দেখা গেল যে ওনাকে এখানে রাখার সুবিধা হবে না, ওনার হায়ার উন্নত চিকিৎসার প্রয়োজন। এখন উন্নত চিকিৎসা করতে গেলে উনি নর্মাল প্লেনে বাইরে যেতে পারবেন না, এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, যেটা আমরা এই মুহূর্তে চিন্তা করলাম আমাদের পক্ষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ নেই। আমি যেহেতু একটা দায়িত্বে রয়েছি, প্লাস মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের ব্যক্তিগত পরিচয়, বাদলের ব্যক্তিগত পরিচয় থাকাকালীন আমি এক দৌড়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলাম। প্রধানমন্ত্রী ব্যাপারটা শুনলেন, রোজা ছিল তখন, শুনলে উনি উপরে উঠে চলে গেছেন। তারপরে এই কথা শুনে উনি আমাকে ডাকলেন, তাকে কি করতে হবে আমি বললাম যে তাকে বিদেশে পাঠানোর উপায় নেই। তাৎক্ষণিক সেখানে আমাদের আরেকজন ক্রীড়া সংগঠক, এই দেশের প্রতিযশা ক্রীড়া সংগঠক সালমান সাহেব ম্যাক্সিমকে উনি ছিলেন, উনি বলেন যে সালমান এক্ষুনি ব্যবস্থা করো। এবং কথা মতো তখনই বললেন যে যত কিছু লাগে। সাথে সাথে উনি নিজে ডাক্তারকে সিঙ্গাপুরে ফোন করলেন যে আমার এরকমভাবে আমার প্লেয়ার পাঠাচ্ছি, তুমি তাকে দেখো। এই ডাক্তার ওনার খুব পরিচিত, খুব ক্লোজ। তো আমরা রাতারাতিতে এয়ার অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করলাম, পরের দিনের আসলো, আইনা তারপরে গেল। এখন বাদলের চিকিৎসার জন্য উনি প্রতিনিয়ত আমি ওনাকে মেসেজ দিচ্ছি, কখন অপারেশন হচ্ছে, কখন নিচ্ছে, কেমন ইমপ্রুভ করছে না করছে। প্রতিদিনেই উনি প্রত্যেক দিনে অলমোস্ট একটা ইফতার পার্টি মাননীয় প্রধানমন্ত্রী থাকতো, আমি প্রত্যেক দিন দেখা হতো, উনিও জানতে চেত, ডাক্তারও ওনাকে সরাসরি জানাচ্ছে। এবং
এই কিছুদিন আগে অনেক দিন হয়ে গেছে বাদল চলে আসার জন্য খুব ব্যস্ত। এখন বাদল একটু স্পষ্ট কথা বলতে পারে, ইমপ্রুভমেন্টটা খুব ভালো। এই কারণে ডাক্তারও বললো যে আমার দীর্ঘ অভিজ্ঞতাতে এত কুইক ইমপ্রুভমেন্ট আমি দেখিনি। তো এখন সে তার পাটা অবশ্যই গেছিল, এটা একটু নাড়তে পারে, একটু দাঁড়াইতেও এখন 2-1 দিনে পারবে। হাতটা অবশ্য ছিল একটু, এখন আপনার শোল্ডারটা মানে এখন নাড়াতে পারে। আমরা আশা করব বাদল রায় আবার আমাদের মাঝে তাড়াতাড়ি এখন তার যেটা দ্রুত রিকভারি হবে এবং recovery ফিরে হবে আসবেন এবং ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর এই অবদানের কারণে কথা আমরা বলবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রীড়াঙ্গন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করব ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য যারা দুস্থ ক্রীড়াবিদ আছেন এবং যাদের এরকম সমস্যা হবে উনি আরো এগিয়ে আসবেন এবং আশা করব আমি সবসময় এখানে ক্রীড়া সত্যি বলতে চাই যে বাদলকে অন্যরাও সাহায্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। সবকিছু আমার মাধ্যমে হচ্ছে, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যেটা বললেন যে আমরা মনে করি এইচ বাদল ছাড়াও ক্রীড়াঙ্গনে অনেক দুস্থ এরকম আছে, ভবিষ্যতে হবে, তাদের জন্য সকলে এগিয়ে আসবে, ডেফিনেটলি এগিয়ে আসবেন। এবং আপনি আপনাকে কাছে পেয়ে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। সাফের যাত্রাটাও আপনার হাত ধরে শুরু হয়েছিল এবং যদি একদম এই স্বপ্নদ্রষ্টাই বলতে গেলে আপনারাই ছিলেন, দক্ষিণ এশিয়ার ফুটবলকে সংগঠিত করা। সেই স্বপ্ন বাস্তবতার নিরিখে এখন কতটা দূরে, আসলে কি ইউনাইট আছে কিনা দক্ষিণ এশিয়ান ফুটবলটা? প্রথমত আমি বলি, আমার ছোটবেলা থেকে টেন্ডেন্সি ছিল কোনো কিছু গড়া ভোগ করা নয়। আমি এই ছোটবেলা থেকে ক্লাব করি, ছোটবেলা থেকে গড়ি, অনেক প্রতিষ্ঠান করেছি, এখন আর তার সাথে জড়িতও নেই, এরকম আছে। যখন আমাদের সার্ক হলো, সার্ক থেকে সাফ হলো, তখনই আমরা ফিল করলাম যে আমাদের একটা অ্যাসোসিয়েশন থাকা উচিত। সেই অ্যাসোসিয়েশন আমাদের মরহুম বাচ্চু ভাই ছিলেন ফুটবলের, আমি আর বাচ্চু ভাই বসে বসে আমরা এটার একটা কনস্টিটিউশন তৈরি করলাম। সকল দেশের 7টা কান্ট্রির আমরা মিটিং ডাকলাম। ইন্ডিয়ান তখন একজন ভদ্রলোক ছিলেন, ইন্ডিয়ান প্রিয়ঞ্জন দাসপুঞ্চি ছিলেন প্রেসিডেন্ট, আর ওখানে আরেকজন লোক ছিল, আমরা তাকে প্রথম এটার প্রবল ইন্ডিয়া বড় কান্ট্রি সেটা বানালাম। সকল মিলে এগ্রি করলেন আমাদের এটা বাস্তবতার নিরিখে এখন কোন জায়গায় দক্ষিণ এশিয়ার ফুটবলের এখন এই ইউনিটিটা? এখন তো আমাদের সালাউদ্দিন সাহেব প্রেসিডেন্ট, ডেফিনেটলি এর আগে একটু অচল অবস্থা ছিল। এখন সালাউদ্দিন সাহেবরা একটা তো টুর্নামেন্ট, বঙ্গবন্ধু একটা টুর্নামেন্ট করলেন না মানে সাফের, এবং আরো 2-3 প্রোগ্রাম আছে। নভেম্বর ডিসেম্বরে একটা প্রোগ্রাম আছে। এখন আনোয়ারুল্লাহ খালেদ সাহেব এটার জেনারেল সেক্রেটারি, এর আগে ইন্ডিয়া ছিল, এর আগে শ্রীলঙ্কাও ছিল এক সময়। তো ধাপে ধাপে উন্নতি নিশ্চয় হচ্ছে, তবে এটা বোধহয় আরো একটু কার্যক্রম থাকলে ভালো লাগতো। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম, আমি সাফের সাথে জড়িত নেই, বাট সাফকে তৈরি করার পিছনে আমরা আশা করেছিলাম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ করবে, সাফ নিয়মিত টুর্নামেন্টের বাইরে ইউথ প্রোগ্রামগুলো করবে, সেগুলো আসলে আলোর মুখ দেখেনি। তবে আশা করব ভবিষ্যতে হবে সেগুলো, এবং ক্রীড়াঙ্গনটাও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে এবং নির্বাচনগুলো আরো স্বচ্ছ হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে আশা করি, এবং একই সঙ্গে যারা যোগ্যতর সংগঠক তারাই ফেডারেশনগুলোতে নিয়ন্ত্রণ করবে এবং কনস্টিটিউশনের ধারাগুলোকে কেউ ব্যত্যয় ঘটাবে না, সেই বিষয়টি আমরা আশা করবো। আপনাকে ধন্যবাদ অসংখ্য হারুনুর রশিদ আমাদের সঙ্গে এসে যুক্ত হওয়ার জন্য। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাল হাজির হয়ে যাব নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।